প্রাকৃতিক ভারসাম্য, লিখেছেন অমরেন্দ্রনাথ গুহ। আচ্ছা, নামটি দেখো, প্রাকৃতিক ভারসাম্য মানে প্রাকৃতিক বলতে আমরা বুঝতে পারছি আমাদের চারিপাশের যে প্রকৃতি সেটা, আর ভারসাম্য বলতে এক কথায় বলা হয় প্রকৃতির সাথে আমরা সামঞ্জস্য মিলিয়ে যে আমাদের ব্যালেন্সটাকে তৈরি করে রাখছি, সেটা শুধুমাত্র আমরা বলে মানুষ বলে নয়, পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ বৃক্ষলতা সবাই আমরা একে অপরের সাথে এইরকম একটা ব্যালেন্স বজায় রেখে আছি, মানে একটা সামঞ্জস্য আমরা সব সময় বজায় রাখছি। কেউ কাউ থেকে ততটা বেশিও নয়, আবার বলবো ততটা কমও নয়, মানে এক কথায় এই যে বলা হয় না 50-50 ধরা হয় যেটা, সেটা তো মানে একের প্রয়োজন অপরের জন্য সব সময় লেগেই আছে। মানে আমরা এই প্রকৃতিতে মানে বলতে পারো এই পৃথিবীতে একজনের ছাড়া আরেকজন আমরা কখনোই বাঁচতে পারবো না, মানে আমরা সর্বদাই একের অপরের উপর নির্ভর হয়ে আছি প্রত্যেকটি কাজের জন্য, সেটা বিভিন্ন রকম ভাবে। যেমন মনে করো আমরা মনুষ্য সমাজে আমরা এখন পড়াশোনা করছি, সবাই মিলে কার উপর ডিপেন্ড আছো? ঘরে মা বাবাদের। এবার মারা যদি রান্না টান্না না করেন আমাদের পেট আর ভরবে না, খাওয়াও হবে না, তাই সর্বদা আমরা মায়েদের উপর নির্ভর। এবার সেই সঙ্গে বাবার উপরও নির্ভর করে আছি, কারণ বাবারা যেরকম বাইরে যান, অফিসে যান, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বা যেরকমই হোক, বাবারা সেরকম ভাবে টাকা রোজগার করে ঘরে যদি না আনেন তাহলে আমাদের ঘরের আর রান্না বাড়াও হবে না, খাওয়া দাওয়াও আর হবে না। তো ঠিক তেমনি সাধারণভাবে ঘরেই আমরা ব্যালেন্সটাকে কিভাবে বজায় রাখছি, আর প্রকৃতির মধ্যে তো অসম্ভব হবে, সেটা বজায় না রাখলে আমরা বাঁচতেই পারবো না। তো সেটা কিভাবে, চলো আমরা সবাই মিলে দেখে নিচ্ছি। লেখক অমরেন্দ্রনাথ গুহ আমাদেরকে কিভাবে বলেছেন যে প্রকৃতির সাথে সবাই আমরা এক সমান তালে তাল মিলিয়ে আছি। তো সেটা জানার জন্য আমাদের সবাইকে চলে যেতে হবে বইয়ের পৃষ্ঠা ৬৮-তে। পেয়েছো সবাই? আচ্ছা, সেখানে দেখো একটি সুন্দর ছবি দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে গাছের একটি ডালে দুটো পাখি বসে আছে, আর গাছেরই ফল একটি পাখি খাচ্ছে। তো সেই ছবিটির সাথে কি করে ব্যালেন্সটা বজায় হলো তা তো বুঝতে হবে। তাহলে চলো আমরা এবার পড়া শুরু করছি। প্রাকৃতিক ভারসাম্য, অমরেন্দ্রনাথ গুহ। এই পৃথিবীতে প্রাণী তার পরিবেশ একে অপরের উপর নির্ভরশীল, এবং এই দুইয়ের মধ্যে আজ রয়েছে এক সুন্দর সমন্বয়। অর্থাৎ লেখক এখানে বলেছেন যে এই যে দেখতে পাচ্ছ পৃথিবীতে যে সমস্ত প্রাণীরা আছে তারা তাদের যে পরিবেশের সাথে সমানত্ব বজায় রেখে চলেছে, এটাও একটা সুন্দর ভাবে ব্যালেন্স বজায় রেখে দুজনই চলছে। যেমন প্রাণীরাও আছে, ঠিক তেমনি তার সাথে পরিবেশও তাল মিলিয়ে সমানত্ব বজায় রেখে দুজনেই আছে। এই সমন্বয়কেই আমরা বলে থাকি প্রাকৃতিক ভারসাম্য। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো প্রাকৃতিক ভারসাম্য জিনিসটা আসলে কি। আচ্ছা, এবার লেখক বলেছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অতএব বন্যপ্রাণীর ভূমিকা অশেষ। মানে বন্য প্রাণী, অর্থাৎ বন্য মানে যারা বনে থাকে বা জঙ্গলে থাকে, লেখক বলছেন
বন্যপ্রাণীকুলে পাখির ভূমিকাই সবচেয়ে বেশি। এবার লেখক বলছেন যে জঙ্গলেও যারা যারা আছে পশুরা বা প্রাণীরা তারাও তাদের ব্যালেন্সকে বজায় রেখে চলে, কিন্তু সেটা আমরা অনেক সময় স্বচক্ষে দেখতে পারি না। যেমন মনে করো বনে তো অনেক হিংস্র হিংস্র পশুরা আছে, আমরা কি সব সময় চাইলে তাদের কাছাকাছি গিয়ে দেখতে পারি যে তারা কিরকম তাদের দৈনন্দিন জীবনে ব্যালেন্সটা বজায় রেখে চলেছে? সেটা সব সময় আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এটাকেই লেখক বলেছেন তারাও ব্যালেন্স মেনেই চলছে, কিন্তু সেটা আমরা আমাদের স্বচক্ষে সব সময় দেখতে পাই না। আর দেখতে পাই না বলেই আমরা অনেক সময় যুক্তি তর্কে মেতে উঠি। কোনো সময় আমরা বলি না, আমরা দেখছি না যে জিনিস, সেই জিনিসটা কি করে মানব? তো এই জন্যই লেখক বলছেন সব সময় সবাই ব্যালেন্সটা বজায় রেখে চলছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই, কোনো কোনো ক্ষেত্রে আমরা সেই জায়গায় যেতে পারি না বলে সেখানে ব্যালেন্স কিভাবে বজায় চলছে সেটা আমরা জানতেও পারি না। আর সেই জন্যই আমরা যুক্তিতর্ক করি। তারপর লেখক বলেছেন ঠিক আছে, ব্যালেন্স তো বজায় রাখছে, না হলে সমানত্ব মানে সুন্দরভাবে যে এরাও জঙ্গলে আছে এটা থাকতে পারত না। ব্যালেন্সটা বজায় আছে বলেই তারাও তাদের জায়গায় সুন্দরভাবে আছে। আচ্ছা, এবার লেখক বলেছেন মনে করো পাখিরা কিন্তু খুব সুন্দরভাবে তাদের ব্যালেন্সটা বজায় রাখছে। সেটা হচ্ছে বিজ্ঞানীরা বলেন প্রাণী জগতের মধ্যে মানুষ অপেক্ষাকৃত সাম্প্রতিক জীব। পাখি এসেছে অনেক আগে, আর পাখি অনেক ফুলের পরাগ সংযোগ করে ফুলকে ফলে পরিণত করতে সাহায্য করে। লেখক বলছেন মানুষরা সে তো এইমাত্র এলো, এইমাত্র বলতে মানে বলবো না জাস্ট, না বলবো না, মানে প্রথমে প্রকৃতি সৃষ্টি হলো, তারপর ফুল ফল পাখি এরা এলো, এর অনেক 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 পর আমাদের মতো মানুষদের জন্ম হয়েছিল। কিন্তু সবার আগে প্রকৃতি, তারপরে এই সমস্ত পশু পাখি। তাই লেখক বলছেন যে পাখি আমাদের অনেক আগে এসেছে এবং তারা কিভাবে প্রকৃতির মধ্যে তাদের ভারসাম্য বজায় রেখেছে সেই ক্ষেত্রে তিনি বলেছেন বিভিন্ন ফুল দেখেছো, ফুলের পরাগরেণুর মধ্যে গিয়ে তারা বসে, বা কোনো কোনো সময় দেখবে মৌমাছিরাও বসে, ভ্রমররাও বসে, ঠিক তেমনি ফুলকে দেখে আকর্ষিত হয়ে পাখিও যায়, গিয়ে বসলো। এবার তাদের পায়ের মধ্যে সেই পরাগরেণুটা লেগে গেল। এবার সে যখন আরেকটি ফুলে গিয়ে বসলো তখন তার সেই পরাগরেণুটা গিয়ে সেই ফুলে লেগে গেল। এবার সেখান থেকে আরো কিছু পরাগরেণু তার পায়ের মধ্যে লেগে গেল, সেখান থেকে সে আরেকটি ফুলে গিয়ে বসলো। তো এইরকম তারই মাধ্যমে এক ফুলের পরাগরেণু আরেক ফুলে, আরেক ফুলের পরাগরেণু আরেক ফুলে ছড়িয়ে ছড়িয়ে এরকম ভাবেই ফুল থেকে ধীরে ধীরে গাছে ফল হতে লাগলো। তারপর লেখক বলেছেন কিছু কিছু পাখিরা কি করে বট জাতীয় গাছের ফল খেয়ে নিজের জারক রসে জীর্ণ না করলে তা থেকে নতুন গাছের উদ্গম হয় না। এই যে এইবার আসছি ছবিটার কথা, ছবিতে দেখেছো বসে বসে একটি পাখি গাছের ফল খাচ্ছে। তো লেখক বলেছেন পাখিরা না কি করে এইরকম ভাবে একটি গাছের ফল খেলো, খেয়ে সে অনেক দূরে গিয়ে সেই জায়গায় বসলো। এবার পাখিরাও না পটি করে, তো তারাও যখন তাদের মল ত্যাগ করলো, মল
সাথে সেই যে গাছের বীজগুলো শক্ত ছিল সেগুলো সেখানে পড়ে গেল। পড়ার ফলে সেটা মাটির সংস্পর্শে এলো। এবার ধীরে ধীরে বীজ ফাটলো, তার থেকে অঙ্কুর বের হলো, ধীরে ধীরে গাছে পরিণত হলো। এবার আস্তে আস্তে সেই গাছ বড় হতে হতে অনেক বড় হয়ে গেল। মানে যে গাছটা দূরে ছিল সেটা এবার এখানে আরেকটি গাছ জন্ম নিল। কার মাধ্যমে? পাখিদের মাধ্যমে। আবার লেখক বলছেন অনেক সময় কি করে তারা মনে করো খাচ্ছে একটি ফল, কোনো কারণবশত কোনো সাউন্ড পেয়ে গেল, ফলটাকে মুখে করে এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় চলে গেল, সেখানে গিয়ে খেয়ে ফলটাকে ফেলে দিল, তার থেকে বিচিটি পড়লো, সেখান থেকেও এরকম ভাবে আবার আরেকটি গাছের বংশ বিস্তার হলো। তো এইরকম ভাবে পাখিদের মাধ্যমে একের পর এক গাছের বংশ বিস্তার হতে লাগলো। বংশ বিস্তার মানে নতুন নতুন গাছের জন্ম হতে লাগলো। তারপর লেখক বলেছেন নানা জাতের পাখি আছে, নানা জাতের ফল মুখে করে এনে ওখানে সেখানে এই যে বললাম ছড়িয়ে ছিটিয়ে ফেলে দে, সেখান থেকে নতুন নতুন গাছের জন্ম হয়। একদিকে দানা শস্য ভুক পাখিরা যেমন ক্ষেত্রে শস্য খেয়ে চাষিদের ক্ষতি করে, অন্যদিকে তেমনি পতঙ্গ ভুক পাখিরা শস্য খেতে কীট পতঙ্গ খেয়ে শস্যকে অনিবার্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবার লেখক বলেছেন কিছু কিছুরা আছে খেতে ফসলগুলোকে দানা শস্য যেমন চাল, ধান, যব, গম, গেহু, তো বিভিন্ন রকমের শস্য জাতীয় যেমন শস্য লাইটে এইরকম অনেক যা আছে, তো এইরকম ফসলগুলোকে মানে দানা শস্য জাতীয় ফসল যে এগুলোকে কি করে সে খায়, খেয়ে এবার সব যদি খেতেই শুরু করে তাহলে আর কৃষকরা কি পাবে? আর কৃষকরা যদি ফসল ভালো উৎপাদন করতে না পারে আমরা কি করে খাবো? তো এবার লেখক বলছেন এইরকম ভাবে কিছু কিছুরা আছে ফসলকে নষ্ট করে, আবার কিছু কিছু কীট পতঙ্গগুলোকে মানে যারা যারা ফসলগুলোকে নষ্ট করে তাদেরকে খাওয়ার জন্য লেখক বলেছেন এক রকমের পাখিরা আছে। তারা কি করে এই কীট পতঙ্গগুলোকে খেয়ে নেয়, যার ফলে তারা বেশি পরিমাণে ফসল নষ্ট করতে পারে না, ফলে কৃষকদেরও বেশি ক্ষতি হয় না। তো এইভাবে পাখিগুলো একের পর এক কীট পতঙ্গ খেয়ে খেয়ে এই যে ব্যালেন্সটা বজায় রাখছে। তারা যদি না খেত তাহলে আমরা আর ফসল পেতামই না। এবার লেখক বলেছেন একমাত্র ভারত ভূমিতেই প্রায় 30,000-এর বেশি কীটপতঙ্গের প্রজাতি আছে। এবার ভাবো 30,000-এরও বেশি, এরা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বংশ বৃদ্ধি করে, মানে বলছেন এরা খুব তাড়াতাড়ি নিজেদের বংশ বিস্তার করে, মানে তাদের বাচ্চাদের জন্ম এত তাড়াতাড়ি হয়, মানে দেখতে দেখতেই যদি আজ দেখো 100, 2-3 দিনের মধ্যেই হয়ে গেছে 500-600 এরকম ভাবে, তার থেকে আরো অনেক বেশি পরিমাণে হয়, যেটা আমি একটা এমনিতেই বললাম তোমাদেরকে বোঝার জন্য। আচ্ছা, পতঙ্গভুক পাখি যদি কীটপতঙ্গ খেয়ে তাদের সংখ্যা না কমাতো তবে হয়তো কীটপতঙ্গের উৎপাদে গাছপালা, খাদ্যশস্য এমনকি মানুষের অস্তিত্ব বিপন্ন হতো। এটা তো সত্যি কথা। লেখক তাই বলেছেন যে এই রকমের কীটপতঙ্গকে খাওয়ার জন্য যদি পাখি না থাকতো তাহলে এক সময় গাছপালা থাকতো না, ফসলও থাকতো না, এমনকি মানুষকেও নাকি তারা শেষে যদি খাওয়া শুরু করতো তাহলে ভাবো কিটা হতো। এবার লেখক বলছেন নিশাচর পেঁচা, পেঁচাকে তো অনেকে সবাই দেখেছো, সেই পেঁচা তো বলছেন সেটা সেই যে পেঁচা ইঁদুরের না
আমাদের গায়ের পোশাক কেটে নিত, আমরা বিছানায় ঘুমাবো কি আমাদের বিছানা কুটুর করে কেটে নিয়েছে, আমরা খাওয়াতে গেছি গিয়ে দেখছি খাওয়ার নেই, সব ইঁদুর নিয়ে গেছে। এইরকম উৎপাত, পারলে আমাদেরকেই বয়ে বয়ে নিয়ে চলে যেত এরা। তো এইরকম বিভৎসটা হতো যদি পেঁচারা ইঁদুরকে ধরে ধরে না খেত, তাহলে ইঁদুরের সংখ্যা বেড়ে যেত। তো সেই জন্যই ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য এখানে পেঁচার ভূমিকাটাও অত্যন্ত জরুরি। তারপর বলেছেন গঙ্গা ফড়িং। গঙ্গা ফড়িং একটা এমন প্রজাতির ফড়িং, তার মুখের মধ্যে না ধারালো এমন একটা জিনিস আছে যেটা দিয়ে সে কচ করে গাছের কচি কচি পাতা টাতা এগুলোকে সেকেন্ডে মুহূর্তের মধ্যে কেটে কেটে ফেলে দেয়। এবার বলছেন লেখক যে এই সমস্ত গঙ্গা ফড়িংকেও খাওয়ার জন্য পাখিরা আছে। তো যদি পাখিরা না থাকতো তাহলে এই ফড়িংদের যদি সংখ্যা বেশি হতো তাহলে একসময় না গাছ বলে আর কোনো জিনিসই থাকতো না। তো লেখক বলছেন পরীক্ষা করে দেখা গেছে কোনো অঞ্চলে পতঙ্গভোগ পাখির প্রজাতির সংখ্যা কমে গেলে সেখানে কীটপতঙ্গের উৎপাত ও অত্যাচার বেশ বেড়ে যায়। এটা তো সত্যি কথা। যে জায়গায় দেখবে কীটপতঙ্গের উৎপাত বেশি, বুঝে নিতে হবে যে তাদেরকে খাওয়ার জন্য যে সমস্ত পাখিরা আছে তাদের সংখ্যা কমে গেছে, যার জন্য এত কম পরিমাণে পাখি আছে যারা কীটপতঙ্গগুলোকে খেয়ে শেষ করতে পারছে না। তাছাড়া আমরা তো আগেই জেনেছি কীটপতঙ্গগুলো সেকেন্ডে সেকেন্ডে যেন বেড়ে যাচ্ছে, মানে তারা এত দ্রুত বংশ বিস্তার করে বলে আর লাভ নেই। তাই লেখক বলেছেন কত আর কীটনাশক ঔষধ দেবে, প্রথম দিলে কীটনাশক ঔষধ, শেষে দেখা গেল যে পতঙ্গদের সংখ্যা কন্টিনিউ আরো বাড়ছে, শেষে ঔষধ দিয়েও আর তাদেরকে সামলানো যাবে না। ঔষধ দেওয়ার আগেই তারা এসে হামলা করে দিচ্ছে শস্যের উপর, যদি না তাদেরকে খাওয়ার জন্য এই সমস্ত পাখিরা থাকতো। তারপর বলছেন যে আমরা তো সবাই জানি পঙ্গপালের কথা, মানে এই যে কীটপতঙ্গের কথাগুলো ক্ষেতের ফসল নষ্ট করে, মানে এদের জুড়ি নেই, মানে এক কথায় বলতে গেলে এরা ক্ষেতের ফসলগুলোকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে। বলছেন এরা লক্ষ লক্ষ হয়ে নেমে আসে, তখন না চাষিরা শুধুমাত্র ঘুরতে থাকে, আর অল্প সময় শেষ, ফসলে বসবে তার কয়েক মুহূর্ত পরেই দেখবো ফসল আর নেই, শুধু ডান্ডা পড়ে আছে। তো এইরকম বিভৎস অবস্থাও হয়েছে। তাই লেখক বলছেন আগে না সাদা রঙের সারস দেখা যেত। সারস হচ্ছে বক, যারা দেখেছো একদম হুবহু বকের মতো, কিন্তু এই বড় বড় এতটুকু উঁচু হয় সারসগুলো, মানে এক কথায় হুবহু বকের কার্বন কপি, কিন্তু বক ছোট আর সেটা অনেক অনেক বড়। তো এইরকম সারস, ছোট বাজ পাখি এবং অন্যান্য পতঙ্গভোগ পাখি কিন্তু পঙ্গপাল এবং তাদের এই যে পঙ্গপালদের ডিম যে দেয়, যেখানে তারা এই ডিমগুলো খেতে এরা ভীষণ ভালোবাসে। তো লেখক বলছেন এরা যদি এই দুষ্টুগুলোর ডিমগুলো না খেত তবে বুঝো কত কীটপতঙ্গগুলো বেড়ে যেত, আর তার ফলে আর আমাদের ফসল আর থাকতোই না, নেই বললেই চলতো। তো যার জন্য দেখো এই কীটপতঙ্গগুলোকে কন্ট্রোলে রাখার জন্য প্রকৃতি তার ভারসাম্যটাকে বজায় রেখেছে বিভিন্ন রকম পাখিদের মাধ্যমে। তারপর লেখক বলছেন আফ্রিকায় কোনো অঞ্চলে পতঙ্গভোগ পাখির বংশ বিলুপ্তির ফলে পঙ্গপালের আক্রমণ বেড়ে গেছে। অনেক সময় দেখবে টিভিতে প্রায়ই শোনা যায়, তো আফ্রিকার দিকে লেখক বলেছেন এইরকম পাখিদের
যাওয়ার প্রয়োজন নেই, মানে এই কথাটা জানার জন্য আমাদেরকে বিশেষ একটু দূরে যেতে হবে না। আর খুব অল্প দিনে মানে বেশি আগেও ঘটনাটা ঘটেনি, জাস্ট কয়েকদিন আগে ঘটেছে এরকমই একটা ঘটনা লেখক আমাদের সাথে মানে শেয়ার করেছেন। তিনি আমাদেরকে বলছেন, আমরা দেখেছি বাড়ির আশেপাশে মরা ইঁদুর বা অন্য কোনো মরা প্রাণী পড়ে থাকলে মুহূর্তের মধ্যে চিল, শকুন, বাজ, সেন এই পাখিগুলো এসে ছো মেরে সেই মরাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার তার ফলে পরিবেশে পচা গন্ধও হয় না, মরাটাও সেখানে নেই, তাই পরিবেশটাও সুন্দর থাকে। কিন্তু এই বর্গের পাখি প্রায় দেখতেই মানে বর্তমানে এই পাখিদের না দেখাই যায় না। সেই জন্যই দেখবে আমাদের আশেপাশে অনেক সময় মনে করো কোনো কারণবশত কোনো পশু টশু মারা গেল, তো মানুষ ফেলে দিল, কিন্তু দেখবে যদি এই সমস্ত পাখিরা থাকতো তারা এসে নিয়ে চলে যেত। কিন্তু বর্তমানে এই সমস্ত আগে ছিল, কিন্তু আগে ঠিকই ছিল, কিন্তু বর্তমানে এত সব জনবসতি বেড়ে গেছে, গাছপালা কাটা হয়েছে, বাড়ি ঘর চারিদিকে একটার পর একটা তৈরি হয়েছে, তার ফলে এই সমস্ত বনাঞ্চল ধ্বংস হচ্ছে, ফলে পাখিদের সংখ্যাও কমে গেছে। সেই জন্য এবার দেখবে আমাদের আশেপাশে অনেক পচা দুর্গন্ধ, মানে এই যে প্রাণীরা মরছে, তো ইঁদুর বা মনে করো বিড়াল মরেছে বা কোনো একটা পাখিটা কি মরেছে, তাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তাকে তুলে নেওয়ার জন্য আর সেই পাখিরা আর নেই বলতেই পারো, খুব কম সংখ্যায় আছে, তারাও ভয়ে আসে না, কারণ আমাদের মতো স্বার্থপর মানুষরাই না তাদেরকে দেখলে মেরে ফেলে তাদের মাংস খাওয়ার জন্য। তো সেই জন্য তারাও এবার মানুষকে ভয় করে আর আমাদের আশেপাশেও আসে না। সেই জন্য আমাদের আশেপাশে এই নোংরা আবর্জনাগুলো পচা দুর্গন্ধ ছড়াতে ছড়াতে দিনের পর দিন যায়, কিন্তু এগুলোকে আর নিতে পাখিরা আসে না। তো এটা হচ্ছে লেখক বলেছেন যে সেই পাখিরা নেই, সেই জন্য। তারপর বলছেন যে গ্রামে নদী ও জলার ধারে দেখবে আগে দেখা যেত আর কি এগুলো লম্বা লম্বা ঠ্যাঙে, মানে লম্বা লম্বা পা, ঠ্যাং মানে পা, ভর করে দাঁড়িয়ে রয়েছে মানিকঝোল পাখি। এটা একটা পাখির নাম। এটা খুবই পরিচিত চিত্র ছিল এক সময়, মানে এটা আগের দিনে খুব বেশি দেখা যেত, সবাই চিনত এই পাখিটাকে। এরা কি খেত? শামুক, ব্যাঙ, সরীসৃপ প্রভৃতি ছিল এদের প্রধান খাদ্য। কিন্তু এই সমস্ত নিম্নবর্গের প্রাণী খেয়ে এরা তাদের সংখ্যায় সীমিত, মানে এই সমস্ত সাপ, ব্যাঙ, টেং খেয়ে এই পাখিরা মানে মানিকজোড় পাখিরা ব্যালেন্সটাকে বজায় রাখতো, মানে এদের সংখ্যা বাড়তে দিত না। প্রকৃতিতে একে যেমন অপরের উপর নির্ভরশীল, তেমনি আবার জীবে জীবে দ্বন্দ্ব আছে, মানে দুটো জীবে আবার মারপিটও হচ্ছে। যেমন যেমন কিনা সাপ ব্যাঙ খায়, এবার গোখরা ইত্যাদি সাপ ও অন্য সাপকে খেয়ে তাদের সংখ্যা কমিয়ে রাখে। তো বুঝতে পারছো ব্যালেন্স কিভাবে চলছে, কন্টিনিউ একের পর এক ব্যালেন্স চলে যাচ্ছে। লেখক বলেছেন সাপ ব্যাঙ খায়, কিছু কিছু সাপরা আছে আবার অন্য সাপদেরকেও খেয়ে ওই সাপদের সংখ্যা কমিয়ে রাখছে। তো এবারে দেখো একের উপর আরেকজন আর তার উপর আরেকজন, কন্টিনিউ ব্যালেন্সটা বজায় কিভাবে যাচ্ছে। তো এই জায়গা থেকেই লেখক বলছেন যে পাখির ভূমিকা অপেক্ষাকৃত সহজেই বোধগম্য, মানে পাখিদের যে ভূমিকাটা কি ছিল তা তো আমরা সবাই প্রায় বুঝেই গেছি, কিন্তু অন্য বন্যপ্রাণীর ভূমিকা ঠিক অতটা তাৎক্ষণিক নয়, মানে অন্য বন্যপ্রাণী যারা বনে আছে তাদের ভূমিকাটা কতটুকু তাও ঠিক আমরা সহজে বুঝতে পারছি না, যতক্ষণ না তাদের
বিষয়ে দিনের পর দিন আমরা জানতে পারি, বুঝতে পারি, না হলে তারা কিভাবে ব্যালেন্স রাখছে সেটা আমরা বুঝতে পারবো না। তো বলেছেন প্রকৃতিতে এক জাতের প্রাণী অন্য জাতের খাদ্য, মানে একজন আরেকজনের আহার। প্রকৃতির মধ্যে সর্বদাই একে অপরের আহার রূপে থাকে। তো এই খাদ্য আর খাদক, মানে একজন হচ্ছে খাদ্য আর আরেকজন হচ্ছে খাদক, মানে একজন আরেকজনকে সব সময় খেয়েই আছে। এইরকম একের পর এক ব্যালেন্স মেনটেন করে প্রকৃতির ভারসাম্যটাকে বজায় করে রাখা হয়েছে। তো এই খাদ্য আর খাদক সম্বন্ধ না থাকলে কোনো কোনো প্রজাতির সংখ্যা এত বৃদ্ধি পেত যে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হতো। এবার লেখক বলছেন, মনে করো এই একে অপরে যে খাচ্ছে, তো এই সামঞ্জস্যটা যদি বজায় না থাকতো প্রকৃতির মধ্যে, তাহলে আরেক শ্রেণীর সংখ্যা এত বেড়ে যেত, মানে তখন আর প্রকৃতিতে অন্য কোনো কিছুই আর থাকতো না, শুধুমাত্র যে বাড়ছে তার সংখ্যাটাই থেকে যেত। তাছাড়া বলেছেন অরণ্য মানে জঙ্গল সাপদ সংকুল স্থান বলেই মানুষ ভয়ে ভয়ে বনে ঢোকে। এটা তো সত্যি কথা। লেখক বলছেন যে এই যে গভীর গভীর অরণ্য, তাদের কথা একবার ভাবো। সেই সমস্ত অরণ্যে যেতে মানুষ ভয় পায় কিসের জন্য? এই সমস্ত সরীসৃপদের জন্য। মানে সবাই এক কথায় জানে জঙ্গল, বাবা সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপরা থাকে, কখন কোন দিক থেকে এসে কামড় দেবে শেষ, আর রক্ষে নেই, ফিরে আসতে আর হবে না, একদম স্বর্গে চলে যাবে। তো এই ভয়ে অনেকে জঙ্গলে যেতে ভয় পায়। তাই লেখক বলছেন বস্তুত এরাই প্রাকৃতিক বন্যরক্ষীর কাজ করে। মানে এই সমস্ত সরীসৃপদের কথা লেখক বলেছেন যে এরাই কিন্তু জঙ্গলের মধ্যে পাহারাদারের কাজ করে, আর তারা জঙ্গলের পাহারাদার হয়ে আছে বলেই আমরা স্বার্থপর মানুষরা সব সময় গিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারি না, ভয় পাই যদি এরা আমাদেরকে কামড় দিয়ে ফেলে, আমরা যদি মারা যাই তাহলে। তা না হলে মানুষ অনেক আগেই বন ধ্বংস করে ফেলত। এই যে যেটা বললাম, যদি মানুষ জঙ্গলে যেতে ভয় না পেত, তাহলে কিন্তু মানুষ কবেই জঙ্গলে ঢুকে যেত আর সব জঙ্গল কেটে ছেটে ঝাপ ঝুপ পরিষ্কার করে দিত। কিন্তু এরাই জঙ্গলের রক্ষাকর্তার মতো জঙ্গলকে রক্ষা করছে বলেই আমরা জঙ্গলে যেতে ভয় পাই। এবার লেখক বলছেন আমাজন অঞ্চলে বন্য প্রাণীর ভয়ে দীর্ঘদিন মানুষ ভিতরে ঢুকতে পারেনি। মানে আমাজন বন নামকরা জঙ্গল, সেই গভীর জঙ্গল যা সবাই আমরা টিভিতে বসে বসে দেখি, তো সেই জঙ্গলে যেতে অনেকেই ভয় পায় এই সমস্ত সরীসৃপ প্রাণীদের জন্য। বা বিভিন্ন রকমের সাপ, ভয়ানক ভয়ানক সাপ জীব জন্তু আছে, তাদের ভয়ে মানুষরা সেখানে যেতে ভয় করে। তাই লেখক বলেছেন বর্তমানে এই অঞ্চলের বন্যপ্রাণী কমে যাওয়াতে বছরে প্রায় 5000 বর্গমাইল বনাঞ্চল হাসিল করা হচ্ছে। লেখক বলেছেন বর্তমানে সেই জায়গার জন্তুগুলো কমে যাচ্ছে, তার ফলে মানুষের সাহস দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাই বছরে কম করেও 5000 বর্গ মাইল এতটুকু জায়গা মানুষ তাদের নিজেদের দখলে করে নিচ্ছে। এতে কি হচ্ছে? বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে, কারণ মানুষ জঙ্গলে যাচ্ছে, জঙ্গল কাটছে, জঙ্গল পরিষ্কার করে সেই জায়গাকে সমতল ভূমিতে পরিণত করছে। এবার যত বেশি গাছপালা কমবে তত বেশি কম বৃষ্টিপাত হবে, কারণ গাছপালা নেই মানে বৃষ্টিপাতও নেই। তো তার ফলে কি হচ্ছে? আমাদেরই জীবনে ঘনিয়ে আসছে কালো অন্ধকার। কারণ
বন্যপ্রাণীর সংখ্যা কমছে, সেই হারে কমছে আমাদের বনাঞ্চল। এবার এতে দেখা যাচ্ছে ভয়াবহ ভূমিক্ষয় হচ্ছে, বন্যা হচ্ছে, খরাও হচ্ছে। তো তার ফলে বর্তমানে সরকার ঠিক করেছে যে না, এই সমস্ত জিনিসগুলোকে আটকাতে গেলে আমাদেরকে আবার সেই আগের মতো বৃক্ষরোপণ করতে হবে, মানে গাছকে লাগাতে হবে। তো সেই গাছ, জঙ্গলে যেরকম একটি গাছ সুন্দরভাবে তার প্রকৃতির দিক দিয়ে ব্যালেন্স রাখছে, আমরা মানুষরা একটা জঙ্গল বানাতে তো আর পারবো না। আমরা মোটামুটি আমাদের মতো করে গাছ লাগানোর চেষ্টা করছি। তার ফলে কি হচ্ছে, গাছ তো লাগিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে সেই বনের হিংস্র জন্তুরাও নেই, কারণ সেখানে পাহারা দেওয়ারও সেই হিংস্র জন্তুরাও নেই। সেটা তো আমাদেরই তৈরি করা বন, আমাদেরই তৈরি করা একটা জঙ্গল। আমরা এতটুকু জায়গা নিয়ে সেখানে গাছ লাগাচ্ছি আমাদেরই স্বার্থে। এবার তাই তাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। সেই জন্য আমরা কি করি, তারের বেড়া দিই, বা কোনো কোনো সময় মানুষ পাহারা দেয় সেখানে রাতের বেলা, যাতে কেউ গিয়ে সেই জঙ্গলগুলোকে পরিষ্কার না করে ফেলে। বা মনে করো ছোট ছোট চারা গাছ লাগিয়েছে, এবার গরু মহিষ মানুষের চড়তে চড়তে সেখানে গিয়ে সেগুলোকে খেয়ে নেবে, তো সেই জন্য কাঁটা তারের বেড়া দিয়ে সেটাকে আলাদা করে পাহারা দিয়ে রাখা হয়, বা কোনো কোনো সময় মানুষ গিয়েও পাহারা দেয়। আর সেই বন হচ্ছে কোনো বিশেষ প্রজাতি নির্ভর বন, মানে সেই ধরনের বনটা হচ্ছে মানে মানুষের দ্বারা তৈরি একটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি একটা জঙ্গল বা বন বলতে পারো। বনাঞ্চল বলতে আমরা যা বুঝি বিভিন্ন জাতের গাছ লতা গুল্ম, এ ঠিক তা নয়। মানে এক কথায় বন জঙ্গল বলতে যে আমরা বুঝি ওই জঙ্গলে বিভিন্ন রকমের ঔষধি গাছ আছে, কিন্তু আমরা যে আর্টিফিশিয়াল ভাবে গাছ লাগাচ্ছি তা কিন্তু সেই জঙ্গল আর এই গাছ দুটোর মধ্যে অনেক অনেক ডিফারেন্ট, মানে অনেক পার্থক্য রয়েই যায়। কাজেই প্রকৃতির ঐক্যতান রক্ষায় এই বনাঞ্চল একান্তভাবেই দিন। তো সেই জন্যই লেখক এবার আমাদেরকে বলছেন যে প্রকৃতির এই যে ব্যালেন্সটা, মানে এই যে ভারসাম্যটা, এই ভারসাম্যটাকে বজায় রাখতে গেলে সর্বপ্রথম হচ্ছে জঙ্গল বা বন। বন জঙ্গল যদি না থাকে তাহলে জীবজন্তুও থাকবে না, পশু পাখিও থাকবে না, আর কোনো রকমের সাহায্য তখন তুমি তাদের কাছ থেকে পাবে না। তাই যত বেশি পরিমাণে জঙ্গল থাকবে, গাছপালা থাকবে, তত প্রকৃতির ভারসাম্যটা বজায় থাকবে। কিন্তু বর্তমান সমাজে আমরাই আমাদের স্বার্থের জন্য, বাড়িঘর তৈরির জন্য বন জঙ্গল পরিষ্কার করছি। তার ফলে এই সমস্ত ভালো ভালো যে সমস্ত জীবজন্তু পশু পাখিরা ছিল তাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এক কথায় হাতেই গুনতে পারবে কয়টা বাজ আছে, কয়টা চিলকে এখন দেখা যায়। আগে দেখবে আকাশে চিল উঠতে দেখা যেত ঠিক দুপুরবেলা, 2-2:30টা, মানে আকাশে দূরে চিল উঠছে। এখন আকাশের দিকে তাকিয়ে দেখবে চিলকে কি দেখো, দেখাই যায় না। তো সেই জন্যই লেখক বলছেন বন জঙ্গলের প্রয়োজন আছে, কারণ প্রকৃতির প্রধান ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রথম যে ভূমিকাটা নির্ভর করে সেই ভূমিকাটা হচ্ছে জঙ্গল। প্রকৃতির প্রথম ভূমিকায় আছে জঙ্গল, তার ফলে আর জঙ্গল আছে বলেই পশু পাখি, তার ফলে বিভিন্ন রকমের খাদ্যশস্য আমরা মানুষরা। এবার জঙ্গল যদি না থাকে, কোথায় পশু পাখি, কোথায় সবকিছু ব্যালেন্স হবে? সেই জিনিস তো বর্তমানে এই সমস্ত ব্যালেন্স আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভারসাম্য। সবাই বুঝতে পেরেছো প্রাকৃতিক ভারসাম্য আসলে গল্পটিতে লেখক কি বোঝাতে চেয়েছেন?
ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি।